সময়টা আজ থেকে অনেক বছর আগের 1989 সালের এপ্রিল মাসের শুরুর দিক। প্রকৃতিতে তখন ফাগুনের আগুন হাওয়া বিদ্যমান। ভোরের আলোয় ফুটে উঠেছে অদূরে মসজিদের মিনার হতে ভেসে আসছে মুয়াজ্জিনের দরদ মাখা গলা। জীবিকার সন্ধানে মানুষ বেরিয়ে যাচ্ছে ঘরের বাইরে। ঠিক তখনই তাদের চোখে পড়ে একটি মর্মান্তিক দৃশ্য। ঢাকা চিটাগং রোডের মুক্তি সরণির নিকট মিজমিজি গ্রামে যাওয়ার কাঁচা রাস্তার মোড়ে একটি লাশ পড়ে আছে। আর একটু কাছে গেলে দেখা যায় লাশটা একজন মেয়ে মানুষের। পুরো শরীরে আঘাতের দাগ, চেহারায় অভিজাতের রং ফুটে আছে তখনও। গায়ে সোনার গহনা দেখে বুঝতে বাকি থাকে না মেয়েটি কোনো অবস্থা সম্পন্ন ঘরের। পুলিশকে খবর দেয়া হয়। পরিস্থিতি দেখে পুলিশ নিশ্চিত হয় এটা কোনো ডাকাতি বা ছিনতাই নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তা না হলে গায়ে গহনা রেখে যাওয়ার কোনো কারণ নেই। পাশে খালের মধ্যে পাওয়া যায় রক্তমাখা প্যান্ট, আর একটু দূরে দেখা যায় পড়ে আছে একটি ধারালো ছুরি। পুলিশ বুঝতে পারে কেউ তাকে হত্যা করে ফেলে রেখেছে এখানে, কিন্তু কেন, কেই মেয়ে বা কে? উপস্থিতি জনতা সহ সকলের মুখে তখন একটাই প্রশ্ন। পুলিশের সূত্রে পরিচয় মেলে মেয়েটির নাম শারমিন রিমা, শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক নিজামুদ্দিন হোসেনের মেয়ে। যে নিজামুদ্দিন স্বাধীনতা যুদ্ধের সময় নির্মমভাবে নিহত হন, সেই নিজামুদ্দিনের মেয়েকে স্বাধীন দেশে এমন নির্মমতা বরণ করে নিতে হবে তা হয়তো তিনি ভাবেননি। যাকে বিয়ের মাত্র 4 মাসের মাথায় নির্মমভাবে হত্যা করে তারই স্বামী। হাত থেকে তখনও যায়নি মেহেদির দাগ, বিয়ের অ্যালবামগুলোতে তখনও জমেনি একটু ধুলো। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে খুবই বেদনাবিধুর এবং নির্মম এক তথ্য। সেই সময় সারা বাংলাদেশের চায়ের দোকানে, অফিস পাড়ায় কিংবা ট্রেনে বাসে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এই ঘটনা। প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় ছাপা হতে থাকে এই খুনের সংবাদ, বিচারের আপডেট খবর। সব জায়গা থেকে রব ওঠে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি। যে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সন্ত্রাসী, সেই দাবিতে চলে নানা স্লোগান, প্রতিবাদ। মোট কথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই ঘটনা। কিন্তু তারই আগে সে লাশ হয়ে গেল, তার কবরে উঠে গেল ঘাস। পরিচয় পাওয়া যায় রিমার স্বামীরও, মুনির হোসেন সুরুজ, ঢাকা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল এবং ডাক্তারদের সংগঠন বিএমএর প্রাক্তন সভাপতি ডাক্তার আবুল কাশেম এবং সে সময়ের খ্যাতনামা গাইনি ডাক্তার মেহেরুন্নেসার ছেলে। নিজেও পড়াশোনা করেন আমেরিকায় উইসকনসিন ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তাদের বিয়ে হয়েছিল 1988 সালের 11ই ডিসেম্বর। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মুনির দেশে এসে শুরু করেছিলেন বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিক্রয়ের ব্যবসা। কিছুদিন ভালোই চলছিল। বাবা মা তাই ছেলেকে বিয়ে দিতে চান। মেয়ে খোঁজা হয়, পছন্দ হয় রিমাকে। তাদের পরিবারের সাথে কথা হয়। মেয়ের পরিবারও ছেলের খোঁজ নেন। সম্ভ্রান্ত ফ্যামিলি, দেখতে শুনতে ভালো, ছেলে নিজেও শিক্ষিত এবং ব্যবসায়ী। ব্যাস, আর কি লাগে? দুই পরিবারের সম্মতিতে বিয়ের পিড়িতে বসেন রিমা এবং মনির। ভালোই যাচ্ছিল তাদের দিনকাল, কিন্তু কিছুদিন পরে শুরু হয় অন্য যন্ত্রণা। স্বামীর ঘরে মন টেকে না, বউয়ের সাথে সামান্য বিষয় নিয়ে শুরু হয় ঝগড়া। এরই মাঝে রিমা একদিন দেখতে পান স্বামীর শার্টের মধ্যে লিপস্টিকের দাগ। মাথায় আকাশ ভেঙে পড়ে, পায়ের তলা থেকে সরে যায় মাটি। এ কোথায় এসে পড়লেন তিনি? ভাবলেন যাই হোক, আজকে জিজ্ঞেস করতেই হবে। স্বামী বাসায় আসলে জিজ্ঞেস করেন রিমা। কিছুক্ষণ চুপ থাকেন মনির। এরপর এমন পরিস্থিতিতে পুরুষ মানুষ যা করে, মিথ্যার পর মিথ্যা বলে এড়িয়ে যেতে চায়। যখন আর এড়িয়ে যাওয়া সম্ভব হয় না, তখন শুরু হয় উচ্চবাচ্য হাতাহাতি। লাথি মেরে সরিয়ে দেন রিমাকে। রিমা সে রাতে আর ঘুমাতে পারেন না, বালিশ ভেজান কান্নায়। কাকে দুষবেন তিনি? বাবা মাকে, স্বামীকে, নাকি তার কপালকে? বছরখানেক আগের কথা। মুনিরের মা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেহেরুন্নেসার ছিল একটি ক্লিনিক। সেখানে প্যারালাইজড হয়ে ভর্তি হন চট্টগ্রাম পোর্টের ইন্সপেক্টর আবু জাফর। সাথে আসেন তার 40 ঊর্ধ্ব স্ত্রী খুকু।
দেখতে শুনতে খুবই একটা মন্দ নয়। এ বয়সের শান্ত সচেতন নারীদের মতো তারও ছিল আকর্ষণীয় দেহবয়। মুনিরের সাথে এখানেই পরিচয় ঘটে খুকুর। এই বয়সের নারীদের প্রতি অনেক তরুণদের দুর্বলতা থাকে, অনেকে অনেক রকমের ফ্যান্টাসিতে ভোগে। দীর্ঘদিন সংসার যাপন করার ফলে একঘেয়েমি থেকে মুক্তি পেতে নারীরাও ক্ষেত্রবিশেষ এসব পুরুষদের সান্নিধ্য আসে। অন্যতম কারণ হয়তো ঘরে থাকা সঙ্গীতার কথা শুনতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। মুনির খুকো নিজের দুঃখ শোনার, নিজের গল্প ভাগ করার একজন মানুষ পেল, কিন্তু কথা বলতে বলতে অনেক ক্ষেত্রেই সেসব সম্পর্ক আর খালি কথার ভেতর আটকে থাকে না, আর তখনই শুরু হয় বিপত্তি। মুনির খুকুর বেলাতেও এমন বিপত্তি। অসুস্থ স্বামীকে চিকিৎসা করাতে আসা খুকুকে নানা বিষয়ে সাহায্য করেন মুনির। বেশ খানিকটা সময় তারা গল্পগুজব করেন প্রতিদিন। এতে মুনিরের যেমন ভাল লাগে, খুকুর তেমন সময় কেটে যায়। কিন্তু এ কথা একটা সময় আর কথা থাকে না। হাসপাতালের বাইরেও তারা দেখা সাক্ষাৎ শুরু করেন, জড়িয়ে পড়েন সম্পূর্ণ অনৈতিক একটা সম্পর্কে। সহজে যোগাযোগের জন্য মুনির খুকুকে লালমাটিয়ায় একটা বাসাও ভাড়া করে দেন। চলতে থাকে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আমরা পরকীয়া হিসাবে জানি। এই পরকীয়া আসক্ত মুনির বিয়ের প্রথম দিকে তার বউকে নিয়ে সুখে থাকলেও কিছুদিনের মধ্যেই আবার খুকুর প্রতি আসক্ত হয়ে পড়েন, আর এর ফলেই ধরা পড়েন রিমার কাছে। তাদের আর বনাবনি হয় না একেবারে। রিমা কাঁদতে থাকেন দিনের পর দিন। স্বামীর অবহেলা তিনি সহ্য করতে পারেন না। পাশাপাশি চলতে থাকে বিভিন্ন শারীরিক নির্যাতন। বেঁচে থাকাকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হতে থাকে তার। কিন্তু কিছুদিন পরে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। বদলে যেতে থাকে মুনির। বাসায় এসে তার স্ত্রীকে মারধর করে না, রোজই কিছু না কিছু নিয়ে আসেন তার জন্য। কথা বলে, গল্প করে, স্বামী সুলভ আদর ও সোহাগও করে। রিমাও খুশি হয়। স্বামীর এমন বদলে যাওয়া দেখে সে খুবই খুশি হয়। সেও আর পারতপক্ষে আগের কথা তোলে না। এক পাশ থেকে ভালোবাসা আসলে অপর পাশ থেকে মানুষ দায়িত্ববোধ আশা করে। রিমাও তার ব্যত্যয় করে না। সে তার দায়িত্ব পালন করে অক্ষরে অক্ষরে। ভালোবাসার বিনিময়ে সেও আগলে রাখে তার স্বামীকে। মুনির নিজেই রিমাকে বলে খুকুকে সে ছেড়ে দেবে, তার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। এর কিছুদিন পরে মুনির খুকুকে তার অফিসে আসতে বলে। রিমাও সেখানে উপস্থিত ছিল। সেখানে রিমা খুকুকে তার স্বামীর সাথে মিশতে বারণ করে। খুকু কাঁদতে কাঁদতে চলে যায়। যাওয়ার সময় সে রিমাকে বলে যায়, আমি তোকে দেখে নেব, দেখব কে জেতে আর কে হারে। সেই রাতে মুনির রিমার ইস্কাটনের বাড়িতে রাত্রি যাপন করে। তার কিছুদিন পর একদিন রাতে এমনই পাশাপাশি শুয়ে দুজন। রিমার কানের কাছে মুনির ফিস ফিস করে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। মুনির রিমাকে বলে, তোমাকে নিয়ে তো আসলে খুব বেশি কোথাও যাওয়া হয়নি, তাই চলো দুজন মিলে চিটাগাং ঘুরে আসি। রিমা খুশি হয়। পরদিন তারা রওনা হয়। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে রাতে আশ্রয় নেয় হোটেল সৈকতে। সেখান থেকে ফিরে আসে পরের দিন রাতে। বসন্ত আর হলুদ যেমন মাখামাখি, তেমনি বসন্তের সাথে বাতাসেরও আছে একটা গভীর সম্পর্ক। 1989 সালের এপ্রিলের 9 তারিখ। বাংলা ক্যালেন্ডারে তখন বসন্ত বিদায়ে প্রস্তুতি নিচ্ছে। এগিয়ে আসতেছে নতুন আরেকটি বছর। এমনই এক বাতাস ভরা রাতে খোলা আকাশের নিচে গাড়ি চালিয়ে যাচ্ছিল মুনির এবং রিমা। গাড়ি যখন নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের কাছে এসে পৌঁছলো, তখন গাড়ি স্টার্ট বন্ধ করে দিল মুনির। রিমা কারণ জিজ্ঞেস করলো। মুনির চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। চুপচাপ ফিরে এলে রিমা জিজ্ঞেস করলো, শরীর খারাপ নাকি, মাথা টিপে দেব? কিন্তু মুনির ঝটকা মেরে সরিয়ে দিলেন তার হাত। গাড়িতে থাকা একটি বোতল দিয়ে সজোরে আঘাত করলেন মাথায়। রিমা কিছুই বুঝে উঠতে পারল না তার স্বামীর কি হলো হঠাৎ করে। সে পড়ে গেল ঘোরের ভিতর। কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় আঘাত। রিমার পুরো দুনিয়া তখন ঘুরতে থাকে। চোখের সামনে হয়তো ভেসে ওঠে সকল ঘটনা। তার শহীদ বাবার কথা হয়তো ভেসে আসে মনে, কিংবা আদর করে মুখে তুলে মায়ের খাইয়ে দেওয়ার কথা। আটলান্টায় স্বামী সন্তান নিয়ে সুখে থাকা বোনটার কথাও হয়তো চোখে ভেসে আসে।
মৃত্যুর সময় নাকি এমনই হয়, প্রিয়জনদের আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় সবাই। যে আত্মহত্যা করে মারা যায় সেও নাকি বেঁচে যাওয়ার চেষ্টা করে। এরই মধ্যে মুনির গাড়ি থেকে বেরিয়ে আসে, টেনে হিঁচড়ে নামায় রিমাকে। গাড়িতে রাখা একটা ধারালো চাকু দিয়ে পেটের মধ্যে আঘাত করতে থাকে। রিমা একবার পা ধরে, একবার হাতে ধরে, এদিক সেদিক তাকায়। গভীর অন্ধকার ছাড়া তার চোখের সামনে আর কিছুই ভাসে না। হাতে পায়ে ধরে রক্ষা হয় না মেয়েটার। খুকুর সাথে পরকীয়ায় আসক্ত মুনিরের আঘাতে জর্জরিত হয়ে একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যু নিশ্চিত হলে মুনির গাড়ি স্টার্ট দেয়। একটু দূরে ডোবায় গিয়ে নিজের পরনের প্যান্ট এবং রক্তাক্ত জামা ছুঁড়ে ডোবায় ফেলে দেয়। হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারে আরেকটু দূরে। গাড়ি নিয়ে আগায় যাত্রাবাড়ির দিকে। নিজের গাড়িটি ফেলে রেখে যায় সায়েদাবাদের বাস টার্মিনালের উল্টো দিকে। অপরাধী যতই অপরাধ করুক, সে একটা না একটা চিহ্ন ফেলে যায় সব সময়। মনিরও সেই কাজ করলো। রক্ত মাখা সব জামা ফেলে দিলেও একটি গেঞ্জি রয়ে যায় গাড়ির ভেতর, আর গাড়ির গায়ে রয়ে যায় রক্তের কিছু চিহ্ন। বেলা বাড়ার সাথে সাথে গাড়িটি যখন পুলিশের হাতে আসে, তখন পুলিশের কাছে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। মুনির গিয়ে আশ্রয় নেয় হোটেল বদরে। সেখানে সে বিশ্রামের জন্য গেলে হোটেলের দারোয়ান আলী হোসেন তাকে 203 নম্বর রুমে নিয়ে যায়। ডাক্তার মেহেরুন্নেসার ছেলে পরিচয় পাবার পর আলী হোসেন তাকে জিজ্ঞেস করে বাসা ছেড়ে সে হোটেলে কেন এসে উঠল। মুনির তার স্ত্রীকে হত্যার কথা বলায় কিছুটা ভয় পেয়েই হয়তো আলী হোসেন চলে যায়। এর মাঝে হোটেল কক্ষে সে আত্মহত্যা করার জন্য বিছানার চাদর গলায় বেঁধে উপরে ফ্যানের সাথে ফাঁস দেওয়ার চেষ্টা করলে পাশের রুমের লোকেরা তালা ভেঙে ভেতরে এসে তাকে উদ্ধার করে এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তার মায়ের সাথে ফোনে আলাপ করে এবং একজন আইনজীবীকে নিয়ে হাসপাতালে আসতে বলে। এর মধ্যে পুলিশ তার খোঁজ পেয়ে যায়, তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর মুনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানে সে বলে সেদিন খুকুর সাথে তার অফিসে রিমার দেখা হয়। সেদিন রিমা খুকুকে তার সাথে মিশতে মানা করলে খুকু তার কাছে জানতে চায় সে কি করবে। মুনির তখন কোনো জবাব দেয় না। খুকুর চোখ বেয়ে টলমল করে জল নামে। এরপর যখন খুকু রিমাকে হুমকি দিয়ে মুনিরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়, তখন তার খুব মায়া হয়। খুকুর প্রতি তার ভালোবাসা আরও জেগে ওঠে, আর যার ফলে সে তার জীবন থেকে রিমাকে সরিয়ে দিতে এই হত্যাকাণ্ড ঘটায়। 1990 সালের 21শে মে আদালত এই চাঞ্চল্যকর হত্যার মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড দেওয়া হয় মুনির ও খুকুকে। মোট 66 জন সাক্ষীর সাক্ষ্য প্রদানের মাধ্যমে রায় হয় মামলাটি। কিন্তু মামলাটি পরে আবার হাইকোর্টে ওঠানো হলে আদালত মুনিরের ফাঁসির আদেশ বহাল রাখলেও খুকুকে বেকসুর খালাস দেন। তখন সারা দেশে এর প্রতিবাদ হয়েছিল। লোকে মুনিরের সাথে খুকুরও ফাঁসি চেয়েছিল, কিন্তু বিজ্ঞ আদালত সেসব দাবি আমলে নেননি। এরপর মুনিরের প্রাণ রক্ষার জন্য প্রেসিডেন্টের কাছে পূর্ণ আবেদন করা হলেও প্রেসিডেন্ট সে আবেদন সাড়া দেননি। মুনির খুকুর এই ঘটনা এতটাই আলোচিত হয়েছিল যে এটা নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন নাট্যমঞ্চ, যাত্রাপালা এবং অডিও ক্যাসেট প্রকাশিত হয়। 1993 সালের মাঝামাঝি সময়ে মুনিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সমাপ্ত হয় আলোচিত এই হত্যার বিচারের।